দামামা বেজে গিয়েছে 2026 বিধানসভা নির্বাচনের। অন্যান্য বারের তুলনায় এবারের নির্বাচন অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ এই বারের সাবজেক্ট এসআইআর। এই এসআইআর নিয়ে যেই জেলা সবথেকে বেশি উত্তপ্ত, বারবার উঠে এসেছে খবরের শিরোনামে, আমরা রয়েছি সেই মালদা জেলাতে। আজ ঘুরে দেখব মালদা জেলার গাজল বিধানসভা, যেখানের তৃণমূল কংগ্রেসের তরুণ তুর্কি প্রার্থী প্রসেনজিৎ দাস তিনি কিভাবে প্রচার সারছেন। চলুন দেখে নেওয়া যাক। আমি সরাসরি প্রসেনজিৎ দাসের কাছে আসব, যে আমার যেহেতু এই বিধানসভা ভোটের জন্যই আপনার কাছে আসা এবং আপনার এই ইন্টারভিউ নেওয়া, প্রথমেই আমি যেটা প্রশ্ন করব যে এই রাজনীতিতে আসাটা কিভাবে? রাজনীতিতে আসা তৃণমূল ছাত্র পরিষদের রাজনীতি থেকে, কলেজ জীবন থেকে, এবং কলেজের আমি যখন পড়াশোনা করি তখনই ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়ি। সেই ছাত্র রাজনীতির মধ্যে থেকে আমি দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি হই। তারপরে মালদার অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমরা এই সমস্ত কলেজে তৃণমূল ছাত্র পরিষদকে প্রতিষ্ঠা করি। সেইখান থেকে আমার ছাত্র রাজনীতির মধ্য দিয়ে রাজনীতিতে আসে। এই যে দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি থেকে একদম স্টেপ বাই স্টেপ উঠে আসা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যাডমায়ার কাকে বেশি? একদম দলের যে সুপ্রিমো তাকে, নাকি সেনাপতিকে? না দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই আমাদের কাছে একটা অনুপ্রেরণা এবং আদর্শ, কিন্তু আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি ছাত্র যুবর একদম নয়নমণি। আর সব থেকে বড় কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কমিটমেন্টটা করেন, সেই কমিটমেন্টটা কিন্তু রাখেন। আমাদের মতন যুবদের কাছে উনি কিন্তু একটা অনুপ্রেরণা। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমি খুব ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছি। ছাত্র অবস্থা থেকে দাদার সাথে আমার যোগাযোগ আছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব আমি কাছ থেকে দেখেছি। কথা হয়? হ্যাঁ, নিশ্চিত কথা হয়। উনি কিছু নির্দেশ দেন, সেগুলো আমরা পালন করি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সংগঠনটা খুব ভালো বোঝেন, কোন বুথে কোন নেতৃত্বকে দিয়ে কাজ হবে, কোন জেলায় কোন ব্লকের কে সভাপতি আছে। আমার তো মনে হয় পশ্চিমবাংলার প্রায় 80,000 বুথ সভাপতিকে উনি চেনেন। প্রথমবার এমএলএ টিকিটে আপনি লড়ছেন, কি মনে হচ্ছে? দেখুন, গাজলে হয়তো আমি বিধানসভায় প্রথম লড়ছি, কিন্তু আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন নির্বাচনে লড়েছি। আমি কিন্তু প্যারাসুটেও নামিনি আর লিফটেও ওঠিনি। ছাত্র থেকে যুব, যুব থেকে মাদার রাজনীতির মধ্য থেকে আমার বড় হয়ে ওঠা। ফলে হয়তো আমি নির্বাচনে সরাসরি লড়িনি, কিন্তু নির্বাচনে লোকসভা থেকে শুরু করে বিধানসভা নির্বাচন, যখন 21 সালের বিধানসভা হয়, আমার সক্রিয় ভূমিকা ছিল, কারণ আমি জেলা যুব প্রেসিডেন্ট ছিলাম। মালদায় 8টা সিট পেয়েছিল এবং আমি আজকে নির্বাচনে লড়ছি। দেখুন, আমি যতদূর আমার কাছে আজকের ডেটে যা খবর, তাতে এই গাজলের সিটটা বিজেপি হারছে। বিজেপি গাজলের মাটি থেকে ওয়াশ আউট হবে। আপনাকে এক দায়িত্ব নিয়ে বলে দিলাম, 4 তারিখে আপনারা মিলিয়ে নেবেন। তার কারণ এরা যেভাবে মানুষকে হ্যারাসমেন্ট করেছে, মানুষকে যেভাবে বিপদে ফেলেছে, মানুষের কথা নিয়ে যেভাবে কথার খিলাপ করেছে, 5 বছরের অনুন্নয়ন দেখেছে, রাস্তাঘাট ড্রেন থেকে শুরু করে পানীয় জল, এরা এমএলএ কিচ্ছু করেনি। 5 বছরে এদের দেখতে পাওয়া যায়নি। আমরা সেই জায়গায় যেমন মানুষের আশীর্বাদ ভালোবাসা পাচ্ছি, পক্ষান্তরে মানুষের কাছ থেকে কিন্তু এই সাড়াটাও পাচ্ছি। মানুষ আবদার কাকে করে? মানুষ জানে যাকে বলতে গেলে আগামী দিনের কাজ হবে, তার কাছে মানুষ আবদারটা করে। আমি যেখানে যাচ্ছি, মানুষের যে স্বতঃস্ফূর্ত সমর্থন এবং ভালোবাসা, সেটা থেকে প্রকৃতভাবে যেটা বোঝা যায় যে বাংলার মানুষের আস্থা দিদির উপরে আছে। আমি দিদির প্রার্থী, মমতা ব্যানার্জির প্রার্থী, 4র্থবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দিদি হচ্ছেন। তো স্বাভাবিকভাবে গাজল এই এত বছর ধরে অনুন্নয়ন দেখেছে,
গাজলের মানুষ কাজ না হওয়া থেকে দেখেছে। গাজলের মানুষ যাকে ভোট দিয়েছে তার কাছ থেকে সেই সদুত্তর বা সেই যে আশা ছিল সেই আশা ভঙ্গ হয়েছে। ফলে আমি একজন তরুণ প্রার্থী, মমতাদির প্রার্থী, আমি নিজে একজন অ্যাডভোকেট, আমি মানুষের কাছে যাচ্ছি। এসআইআর এর নাম করে যেভাবে মানুষের নাম বাদ দিয়েছে, আজকে এই আইনি লড়াইটা আমরা লড়ছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সুপ্রিম কোর্টে লড়েছেন, তিনি মালদায় এসে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা সামগ্রিকভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়াও। আমরা প্রতিটা অঞ্চলে আমাদের তৃণমূলের নেতৃত্বদেরকে সাথে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে ট্রাইব্যুনালে যাতে তারা আপিল করতে পারে সেই ব্যবস্থাটা তো আমরা করছি। কোথায় বিজেপি আছে, কোথায় সিপিএম আছে? কেউ নেই তো। মানুষের ভরসা আস্থার রাস্তাটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেস না থাকলে এই সাধারণ মধ্যবিত্ত মানুষের কোনো ভবিষ্যৎ থাকবে না। আজকে গ্যাসের দাম বাড়িয়েছে বিজেপি, এত এত গরিব মানুষ, সাধারণ মানুষকে গ্যাস কিনতে হচ্ছে। 35 দিন, 40 দিন, 45 দিন পর গ্যাসের বুকিং হচ্ছে। আজকে এই এলাকায় মানুষের কাছে যে কমিটমেন্ট করেছিল ওই চাকনগর এলাকায়, এখানে একটা কাটিকন্দর থেকে শুরু করে টাঙ্গন নদীর উপরে ব্রিজ আছে, ব্রিজ দরকার। এই ব্রিজটা এতদিন পর্যন্ত করতে পারলো না। 10 বছরের এমপি এরা, 5 বছরের এমএলএ এরা। এই চাকনগর এলাকাতে যদি একটা কেউ আগুন লাগার ঘটনা ঘটে, এখানে যেখানে মিটিং করছি আমরা, এটা একেবারে শেষ প্রান্ত গাজলের। এখান থেকে যাতায়াত ব্যবস্থা নাই। একবার বিধায়ক কি বলতে পারতেন না, এমপি করতে পারতেন না যে এলাকার মানুষের জন্য একটা ছোট ব্রিজের একটা তো সামান্য দরকার? কিন্তু মানুষের জন্য এরা কোনো কাজ করেনি, মানুষকে শুধু ভাওতা দিয়েছে। তাই মানুষ কিন্তু আমাদের কাছে এসে বলছে যে আগামী দিন আমাদের এটা প্রয়োজন। তো মানুষ কাকে বলে? জানে যার থেকে কাজ হবে তাকে বলবে। তাই আমাদের স্থির বিশ্বাস যে জনস্ফীতি এবং যে জনোচ্ছ্বাস, মানুষের সমর্থন তৃণমূলের প্রতি গাজলে হচ্ছে, তাতে আমরা নিশ্চিত এখানে 30,000-এর ব্যবধান হবে। আজকে আপনাকে বলে গেলাম গাজলের তৃণমূল কংগ্রেস জিতবে। প্রার্থী টিকিট পাওয়ার আগে কথা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? অভিষেকদা ডেকে কথা বলেছেন আমার সাথে, এবং অভিষেকদা তো যা যা নির্দেশ দেয় কথা বলেছে। এবং দিদি তো মালদা এসেছিলেন, দিদি মালদার সভাও করেছেন, আমাদের রাজনৈতিক সভা ভোটের আগে। তো দিদি তো ওইভাবে বলেন না, তো দিদি তো সব জানেন কোথায় কাকে রাখা উচিত। দিদি রেখেছেন, বিশ্বাস রেখেছে? হ্যাঁ নিশ্চিত রেখেছে। দেখুন আমি আবারও বলেছি, গাজলের বাসিন্দা কি আপনি? না, আমি এখানেই থাকছি, গাজলেই থাকছি। গাজলের বাসিন্দা নয়, তারপরেও গাজলের টিকিট আপনাকে দিয়েছে। এর আগে যিনি ছিলেন তিনি জিততে পারেননি। তার এবারে চিন্তা ভাবনা নিয়েছে তৃণমূল সুপ্রিমো বা সেনাপতি যে চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জ হিসাবে আপনাকে বেছে নিয়েছে। চ্যালেঞ্জটা কি অনেক বেশি এবারে? নিশ্চিতভাবে চ্যালেঞ্জ নিয়েই রাজনীতির বিভিন্ন পথ পেরিয়েছি। আমি তো তৃণমূলের মালদা জেলায় 21 সালে 8টা সিট জিতেছিল দল, 4টা হেরে গেছিল, তার মধ্যে গাজল ছিল। আমি তো অন্য যেখানে বিজেপির বিধায়ক আছে সেখানে লড়ছি, এর বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়ছি। তার কারণ মানুষের কাছে যাব, মানুষকে এটাই বলবো যে বিজেপি কি করেছে সেটা আপনারা দেখেছেন। আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসাবে আমরা কি করব সেই সুযোগটা এবং সেই সমর্থনটা করব। নিজের কাছেও চ্যালেঞ্জ যে জেতা সিটে নয়, একদম যেখানে সিটিং এমএলএ রয়েছে বিজেপির, সেখান থেকে দাঁড়িয়ে। আমি 2015 সালে বিজেপির জেলা সভাপতিকে হারানো লোক। 2021 সালে যখন আমাদের অনেক লোক পাঁচিলের ওপারে দাঁড়িয়ে দেখছিল, ভাবছে তৃণমূল ক্ষমতায় আসবে কিনা, তখন ওই জেলার মালদা জেলার যুব সভাপতি আমি ছিলাম। 2019-এ 2টো লোকসভা পার্টি হেরেছিল। তারপরে 2021 সালে 8টা বিধানসভা তৃণমূল জিতেছে। তো আমরা যখনই দল যে দায়িত্ব দিয়েছে, চ্যালেঞ্জের মুখে দায়িত্ব সামলেছি। তো এবারও চ্যালেঞ্জ নিয়েছি যে বিজেপি যেখানে আছে তার বিরুদ্ধে লড়বো, এবং সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে মানুষের সমর্থন নিয়ে জিতবো। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এখন তৃণমূল কংগ্রেসের মুখ গাজল বিধানসভার প্রার্থী প্রসেনজিৎ দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আমি সরাসরি ওনার কাছে যাব। আমার প্রথম যে প্রশ্ন থাকবে, আমরা দেখে এসেছি যে বারবার এই গাজল বিধানসভার সমীকরণ বদলেছে। কি মনে হচ্ছে? প্রচার আমরা দেখলাম
যেখানে গাড়িতে প্রচার, পায়ে হেঁটে প্রচার, কি মনে হচ্ছে এবারে মানুষ কি 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 কোনটা চুজ করবে? দেখুন, এবার গাজলে যে দীর্ঘ বছর ধরে মানুষ ভোট দিয়েছে বিধায়কের কাছে, কিন্তু বিধায়ক সেই পরিষেবা মানুষের কাছে দেয়নি। 5 বছর ধরে এখানে বিজেপির এমএলএ আছে, এর আগেও এখানে অন্য দল জিতেছে, কিন্তু গাজল যেখানে ছিল সেই ঠিক এই জায়গাতেই থেকে গেছে। আজকে গাজলের বুকে একটা দমকল কেন্দ্র নেই, গাজলের বুকে ড্রেনেজ ব্যবস্থার এত বেহাল অবস্থা, অল্প বৃষ্টিতে জল কাদা ড্রেনের যে পরিস্থিতি, মানুষ ঘর থেকে বেরোতে পারে না। গাজলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটা মহিলা কলেজ হোক, গাজলে একটা বাস টার্মিনাস নেই, অনেক কিছু গাজলে নেই, যা গাজলে হওয়া অনেক দিন আগেই উচিত ছিল। এখানকার যিনি বিজেপির বিধায়ক 5 বছর ধরে প্রতিনিধিত্ব করলেন, উনি গাজলে ভোটে জেতার পরে এই এলাকার মানুষের জন্য কোনো কাজ করেননি, এই এলাকায় আসেনি উনি। এটা আমার বক্তব্য নয়, আমি যেখানেই প্রচারে যাচ্ছি মানুষ সেখানে সেই কোশ্চেনই করছে যে আমার এইখানকার রাস্তা, ড্রেন, পানীয় জল, এই সমস্ত সমস্যা আছে। তো মানুষ সমস্যা কাকে জানায়? মানুষ যাকে বিশ্বাস করে তাকেই জানায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য হবেন, এটা একটা ছোট বাচ্চাও বলে দিবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে আমার মনে হয়েছে মানুষের যে সমর্থন, মানুষের যে ভালোবাসা, উৎসাহ আমি দেখতে পাচ্ছি, তাতে আমি পরিষ্কার মানুষ এবার কাজ চাইছে। বিশেষ করে গাজলের মানুষ যে 5 বছর ধরে যে বিজেপির বিধায়ক এই এলাকায় মানুষের কাজ করেননি, নতুন তারা কাজের বিধায়ক চাইছেন। 2006 থেকে যদি দেখা হয় তাহলে সিপিএম এসেছে, কংগ্রেস এসেছে, আবার সিপিএম এসেছে, তারপরে 2021 আমরা দেখেছি যে বিজেপির ঝুলিতে গেছে। তার মধ্যে আমরা এই যে প্রচার আপনার দেখলাম, সেই প্রচারে আমরা দেখলাম যে রাস্তায় লাইট নেই, বহু রাস্তায় দেখা গিয়েছে যে রাস্তায় পিচ রাস্তা নেই, মানে একদম খুবই খারাপ রাস্তার বেহাল অবস্থা। স্কুল কলেজও সেইভাবে চোখে পড়ছে না। মানুষকে কি প্রতিশ্রুতি দিচ্ছে? দেখুন, আমি তো আমার বক্তব্য এখানেই, আমি একজন শিক্ষিত যুবক, আমি MA BEd LLB, আমি নিজে একজন ক্রিমিনাল অ্যাডভোকেট। হয়তো আমি এসসি সমাজের প্রতিনিধিত্ব করছি, যারা পিছিয়ে পড়া এই এলাকার মানুষ, আমি তাদের ঘরের মতনই একজন ছেলে। কিন্তু আজকে এই গাজল এলাকার আমারও তো এই বক্তব্য যে যারা এখানে ভোট পেলেন, যারা ভোটে নির্বাচিত হলেন, 10 বছরের বিজেপির সাংসদ, 5 বছরের বিজেপির বিধায়ক, তো তারা মানুষের জন্য কেন এই কাজগুলো করলেন না? রাস্তা ঘাট, ড্রেন, আলো, পানীয় জল, সমস্ত কিছুর অভাব আছে। মানুষ, গাজলের মানুষ এই অভাবটা অনুভব করছে। আমাদের বক্তব্য একটাই, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে বা রাজ্য সরকার আছে, তার মধ্যে থেকে তিনি চেষ্টা করছেন এই কাজগুলো করার। কিন্তু এখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক না যেতে, তৃণমূলের বিধায়ক যদি না থাকে, তাহলে তো মানুষের এই অনুন্নয়নটা দূর করবে কে? মানুষের অনুন্নয়ন দূর করতে, উন্নয়নের রাস্তায় হাঁটতে মানুষের কিন্তু তৃণমূল কংগ্রেসকেই প্রয়োজন। তাই আমার এবার বিশ্বাস, মানুষের বিবেক জাগ্রত হয়েছে এবং গাজলের মানুষ কিন্তু রাস্তায় নেমেছে কাজের দাবিতে, এবং মানুষের আওয়াজ ঘরে ঘরে উঠে গেছে যে 5 বছরের বিজেপির ঘুমিয়ে থাকা MLA-কে সরিয়ে দিয়ে কাজের ছেলে, ঘরের ছেলেকে তারা বেছে নেবে। বাড়িতে বাড়িতে একদম পৌঁছে যাচ্ছেন এবং চায়ের দোকানে বসে চা খাচ্ছেন। এটা কি শুধুমাত্র প্রচারের জন্য, নাকি প্রসেনজিৎ দাস এমনি এরকম? আমি সকাল থেকে রাত পর্যন্ত আমি এই ধরনেরই কাজ করি, শুধু রাজনীতি নয়, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক বিভিন্ন জায়গাতে আমি এই ধরনের কাজ করি। আপনারা যদি আমার সোশ্যাল মিডিয়া ফলো করেন, তা আমাকে আজ যা প্রার্থী হিসাবে যে দেখছেন, বিগত 15 মাস আগে, 20 মাস আগে বা 3 বছর আগে একই রকম দেখবেন। আমি এভাবেই সহজ সরলভাবেই ঘুরি, আমার এটাতেই ভালো লাগে। আর গ্রাম্য জীবন আমার ভীষণ পছন্দ। বিনয় বেসরাকে যখন গায়ে আগুন তেল ঢেলে আদিবাসী যুবক গাজলের, তার উপরে যখন অত্যাচার হয়েছিল, দিদি যখন তাকে নিয়ে এসেছিল মালদায় উড়িষ্যা থেকে ফিরে, অভিষেকটা যখন আমাকে তার বাড়িতে পাঠায়, তখন তো আমি জানতাম না যে আমি গাজলের প্রার্থী হচ্ছি। তাও কিন্তু এই আদিবাসী পরিবারটার পাশে আমরা এসেছিলাম। আজকে বিজেপির অত্যাচারে এই ছেলেটা, আদিবাসী যুবক, সে প্রাণ হারালো, গাজলের 5 পাড়ার বাসিন্দা। আমি 8 মাস আগে এসেছিলাম। মানুষ যখনই বিপদে পড়েছে, আমাদের যুব টিম ঝাঁপিয়ে পড়েছে। মালদা জেলায় তৃণমূল যুব কংগ্রেসের সংগঠনটা খুব শক্তিশালী, শুধু দলীয় কাজ নয়, আমরা কিন্তু মানুষের পাশে এইভাবেই থেকেছি। ফলে মানুষ হয়তো আমাদের ভালোবাসে। আজকে তো আপনি দেখছেন যে আমাদের মিটিং মিছিলে তৃণমূল কর্মীদের, তৃণমূলের যারা নেতা আছে তাদের উৎসাহ, এখানে এত মানুষ আমার সাথে ইন্টারভিউ শুনছেন, দেখছেন।
তাদেরকে জিজ্ঞাসা করুন তো, ওনাদেরকে বুকে হাত দিয়ে কথা বলতে বলুন যে প্রার্থী হিসাবে আমাকে পেয়ে তারা খুশি কিনা, প্রার্থী হিসাবে আমাকে পেয়ে তারা খুশি কিনা, তারাই উত্তর দেবে। কর্মীদের সাথে আছে, ওরাই তো সম্পদ। একটা কর্মী কখনো প্রাক্তন হয় না, সেটা অভিষেক ব্যানার্জি বলেছেন। নেতা প্রাক্তন হয়, কিন্তু কর্মী কোনোদিন প্রাক্তন হয় না। এবার শুধুমাত্র যে উন্নয়ন মানুষ চাইছে সেটা তো আছেই, কিন্তু তার পাশাপাশি এসআইআর, এই এসআইআর কে কিভাবে রিকভার করা যায় বা কি হবে? কারণ বহু মানুষ, কালকেই দেখা গিয়েছে যে ইলেকশন কমিশনের তরফ থেকে যে একটি লিস্ট এসেছে গত পরশুদিনে, সেখানে প্রায় 2,40,000 মানুষের নাম বাদ গেছে এই মালদা জেলা থেকে। সেখান থেকে কিভাবে মানুষের পাশে দাঁড়াবেন বা কি প্রতিশ্রুতি দেবেন এই এসআইআর নিয়ে, যেখানে মানুষের নাম বাদ চলে যাচ্ছে? দেখুন, এসআইআর করার মাধ্যমে বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাংলা দখল করার একটা টার্গেট করেছে। আমাদের এখানকার প্রচুর হিন্দু পরিবারের মানুষ, যারা তপশিলি উপজাতিভুক্ত, মতুয়া সম্প্রদায়, রাজবংশী সম্প্রদায়, নমশূদ্র পরিবারের মানুষ, তাদের নাম কিন্তু ইচ্ছাকৃতভাবে বিজেপি এই নির্বাচন কমিশনকে দিয়ে বাদ দিয়েছে। আজকে যারা 2024 সালে ভোট দিল লোকসভাতে, তারা কি করে আজকের বাংলার ভোটার নয়? যাদের ভোটার লিস্ট থেকে বাদ দিল ভোটে, এই 2024 সালেই তো এখানে বিজেপির এমপি তাদের ভোটে পাস করেছে। তো আজকে 26 সালে এই মানুষগুলোর অপরাধ কি যে হট করে তাদের আজকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো নাম? এই এলাকায় প্রচুর ভোটার যাদের এইভাবে অ্যাডজুডিকেশনে ছিল, তাদের নামটা ডিলিট হয়েছে। আপনাদের মনে আছে, সুপ্রিম কোর্টে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভোটাধিকার যাতে কোনো মানুষের হরণ না হয়, তার জন্য কিন্তু প্রথম তিনি গিয়ে সুপ্রিম কোর্টে লড়াইটা করেছিলেন। অন্য কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী কিন্তু করেননি। মমতা ব্যানার্জি এই সমস্ত অসহায়, সরল, সাদা গাজলের মানুষ, মালদার মানুষের জন্য লড়াইটা করেছিলেন। এখনও আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি নিজে যে সমস্ত মানুষের নাম বাদ যাচ্ছে তাদেরকে ট্রাইব্যুনালের মামলা করার জন্য তিনি নিজে সহযোগিতা করছেন। এবং আমি প্রার্থী হিসাবে, আমিও নিজে একজন উকিল, আইনজীবী, আমরাও চেষ্টা করছি মানুষকে আইনি পরিষেবার মধ্য দিয়ে ট্রাইব্যুনালের মাধ্যমে যাতে মানুষের ভোটাধিকারের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমরা করি। একটা বিষয় বিরোধীরা বলে, দাবি করে, তারা অভিযোগ দাবি বলতে পারেন, তারা বলে যে যখনই কোনো, সে যুব রাজনীতি থেকে আসুক, মানে ছাত্র রাজনীতি থেকে আসুক বা যেখান থেকেই আসুক, টিকিট পাওয়ার পর যখন সিটিং এমএলএ বা এমপি যখন হয়ে যায়, পদে যখন চলে যায়, তখন তাদের যে হাবভাব সেটা একদমই পাল্টে যায় এবং সেটা কোনোভাবেই এই যে ট্যাগলাইন আপনাদের যে মাটির মানুষ মাটির সাথে থাকে, সেটা আর থাকে না। এটা কি সত্যি? দেখুন, আমি এটা অন্য কাউরির ক্ষেত্রে হয়তো বলতে পারে, যারা রাজনীতি করেনি, ঠান্ডা ঘর থেকে এসছে, হট করে পলিটিক্সে নেমে গেছে, এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আমার দীর্ঘ 14 থেকে 15 বছরের পলিটিক্যাল জীবন। আমি দলের ছাত্র সভাপতি থেকে যুব সভাপতি, যুব সভাপতি থেকে মাদার সভাপতি টাউন, আবার ঘুরে যুব সভাপতি। তো যারা সিঁড়ি ভাঙতে ভাঙতে ওঠে না, তারা আগামী দিনের পলিটিক্সে টিকে থাকতে চায়। আর পলিটিক্সে মানুষই শেষ কথা বলে। আজ যদি আমার জীবনযাত্রা বদলে যায়, তো মানুষের কাছ থেকে আমি দূরে সরে যাব। আর আমি রাজনীতিটাই থাকতে এসেছি। হ্যাঁ, আমি রাজনীতিটার মধ্যে থেকে মানুষের সাথে থাকতে এসেছি। ফলে মানুষ যেটা জিনিসটা পছন্দ করে তার সাথে আমি থাকতে চাই। আমার দীর্ঘ 15 বছরের জীবনও তাই, আগামী 15 বছর কেন 20 বছরেরও রাজনৈতিক জীবন সেম থাকবে। এবারের যিনি প্রার্থী ছিলেন বাসন্তী বর্মন, তিনি কিন্তু খুব কম মার্জিনে হেরেছিলেন। সেই মার্জিনটা আপনি বলছেন যে সেটা উড়ে গেছে, হাওয়ায় উড়ে যাবে বিজেপি। আপনাকে আমি দায়িত্ব নিয়ে বললাম, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ ভালোবাসে। এটা দিদির ভোট, এটা রাজ্য সরকারের নির্বাচন। মমতাদি লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, মমতাদি স্বাস্থ্যসাথী দিয়েছেন। একটা ছোট বাচ্চা স্কুলে যাচ্ছে,
সেই স্কুলে যাওয়া থেকে শুরু করে তার জামা কাপড় জুতো খাবার ব্যবস্থা, সেই মেয়েটার বিয়ের খরচ, কেউ মারা গেলে লাস্টে সমব্যাথী পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। তাই এটা দিদির নির্বাচন। দিদির সরকার না থাকলে বাংলার গরিব মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ এরা বাঁচবে না। তাই বাংলার মানুষ বাংলার মেয়েকেই ভোট দিবে। আমার দুটো প্রশ্ন আর শেষ। আপনাকে যে মানুষ ভোট দেবে, যদি আপনি বিজয়ী হয়ে আসেন, বিধায়ক হন, সেক্ষেত্রে 5টা প্রতিশ্রুতি আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে গাজলের মানুষকে কি দেবেন? আমি তো আগেই বলেছি, প্রথম হচ্ছে গাজলের মানুষের দীর্ঘদিনের দাবি গাজলকে পৌরসভায় রূপান্তরিত করা। দ্বিতীয় দাবি গাজলে একটা বড় দমকল কেন্দ্র তৈরি করা। তৃতীয় হচ্ছে গাজলে মহিলা কলেজের দাবি আছে, এবং আমাদের এ এলাকায় বেশ কিছু ছোট ছোট ব্রিজের দরকার আছে, যেটা একেবারে প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষ যাতায়াত করতে পারে না। আর পঞ্চম হচ্ছে পানীয় জল এবং রাস্তাঘাট, এটা নতুন করে ঢালাও নির্মাণ করা। এসআইআর কি মিরাক্কেল করবে? এসআইআরই কি আপনাকে জেতাতে? আরে মিরাক্কেলের ব্যাপার নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সাধারণ মানুষের পাশে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ। তিনি বলে গেছেন এখানে প্রার্থী যে হোক দিদিই প্রার্থী, তাই 294টা কেন্দ্রে দিদিই প্রার্থী। দিদির উন্নয়নকে দেখেই ভোট হচ্ছে। অত্যন্ত কনফিডেন্ট গাজলের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ দাস। তবে এই গাজলের যে বারবার সমীকরণ চেঞ্জ, এবারে কি গাজল আসবে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে, তা সময়ের অপেক্ষা। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি।